আসসালামু আলাইকুম। পৃথিবীতে কোনো যুদ্ধই কখনো মঙ্গল বয়ে আনেনি। এটা আমরা কিন্তু জানি। যুদ্ধ কখনো কোনো মানুষের বা কোনো দেশের বা কোনো জাতির ভালো করে না। কিন্তু যুগে, যুগে যুদ্ধ এসেছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আমেরিকা বা ইসরায়েলের নেতৃত্বে ইরানের উপর যে হামলা চালানো হচ্ছে, এই যুদ্ধটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল অথবা এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল কতটুকু সফল হতে পারছে বা পারবে। এই যুদ্ধটা আমেরিকা এবং তার মিত্র ইসরায়েলের জন্য অনিবার্য ছিল। কারণ অব্যাহতভাবে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হুমকি ইসরায়েলের জন্য হয়ে উঠেছিল ইরান। এবং এই ইরান এবং তাদের শাসক গোষ্ঠী অর্থাৎ ইসলামিক সেন্টিমেন্টের যে সরকার, সে সরকার কখনো কিন্তু এই ইসরায়েলের অস্তিত্বই স্বীকার করে না। অর্থাৎ ইসরায়েল বলে পৃথিবীতে কোনো রাষ্ট্র আছে তারা সেটা স্বীকারই করে না। ইভেন তারা প্যালেস্টাইনকে ওই ভূমির বৈধ মালিক বলে মনে করে। কিন্তু ইসরায়েল ক্রমবর্ধমানভাবে প্যালেস্টাইনদের ভূমি দখল করে সেখানে জবরদখল করে বসতি স্থাপন করেছে যুগের পর যুগ, দশকের পর দশক। এবং সর্বশেষ গাজাতে নৃশংস গণহত্যা চালিয়ে প্রায় ৭৫,০০০ নিরস্ত্র নিরীহ গাজাবাসীকে হত্যা করে। সেখানে নারী, শিশু কেউই বাদ যায়নি। এই মুহূর্তে হামাস সমস্ত শর্ত মেনে নিলেও তারা কিন্তু বর্বরতা থামাচ্ছে না। তো এখন এই মুহূর্তে ইরান একমাত্র প্রতিরোধক মধ্যপ্রাচ্যে এবং বাধা ইসরায়েল বা আমেরিকার জন্য, যে কারণে এই ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে মার্কিন এবং ইসরায়েলি যারা ডিফেন্স সেক্টর রয়েছে বা সরকার তারা। অন্যান্য বিষয়গুলোও আছে এখানে, কারণ অ্যাপস্টাইন ফাইলস নিয়ে মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট খুবই বিব্রত যে এখান থেকে মানুষের কনসেন্ট্রেট সরানোর জন্য মূলত এই যুদ্ধটা খুবই দরকার ছিল। ইভেন নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রেসিডেন্ট তিনিও কিন্তু বিভিন্ন সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এই সকল প্রশ্নের নজর সরানোর জন্য কিন্তু এই যুদ্ধটা অনিবার্য হয়ে পড়ছিল। ইভেন এই মানে কন্টিনিউয়াসলি যে ধরনের আলোচনার ব্যবস্থা ছিল সেই আলোচনা কিন্তু কখনোই ডোনাল্ড ট্রাম্পের আমলে সফল হয়নি। অর্থাৎ অন্যান্য সরকার, মার্কিন প্রেসিডেন্ট বা অন্য পৃথিবীর অন্যান্য মহাশক্তি যারা ছিল, সুপার পাওয়ার, তারা কিন্তু বিভিন্ন চুক্তিতে আবদ্ধ করেছিল ইরানকে। কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প পাগলা এসে সমস্ত চুক্তি বাতিল করে দিয়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় ইরানের হাতে। অর্থাৎ ইরানের ঘাড়ে চাপিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। এবং নেতানিয়াহু ঘোষণা দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প একজন ইহুদি প্রেসিডেন্ট, যেটা নেতানিয়াহু ওই ডোনাল্ড ট্রাম্পের সামনেই বলেছিল। তো এখন যে বিষয়টা হচ্ছে যে কতটুকু আর্থিক ক্ষতি হলো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধে আমেরিকার এবং ইসরায়েলের। দেখেন, এইখানে অনিবার্য কারণবশত কিন্তু মানে মার্কিন স্থাপনা বা স্বার্থে যে আঘাত করবে এটা কিন্তু সবাই জানতো। এবং এই ঘোষণাটা ইরান অনেক আগেই দিয়েছিল, যখন ইরানের জন্য হুমকি হয়ে উঠছিল ক্রমবর্ধমানভাবে এই মার্কিন যুক্তরাষ্ট্র। এবং তাদেরকে আটকানোর জন্য এবং ইরানে হামলা করার ব্যাপারে হুমকি ধামকি ডোনাল্ড ট্রাম্প ছিল, তখন তার উত্তরে ইরান এবং ইরানি সরকার বারবার বলতেছিল যে এই মুহূর্তে যদি আমাদের উপর আক্রমণ করা হয় আলোচনা মানে চলাকালীন সময়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত ঘাঁটি আমরা গুড়িয়ে দিব। শুধু মার্কিন ঘাঁটি নয়, তাদের স্বার্থ যে সকল বিষয়ে রয়েছে সে সকল দেশে ঘাঁটি এবং আর্থিক প্রতিষ্ঠান, দূতাবাস সবগুলোই কিন্তু আমরা উড়িয়ে দেবো। এই ঘোষণা কিন্তু অনেক আগেই ইরান দিয়ে রেখেছিল। ইরান যে ফাঁকা বুলি আওড়ায়নি সেটা কিন্তু আমরা এই যুদ্ধ শুরু হওয়ার পরবর্তীতেই বুঝতে পারলাম। ইরান একযোগে মধ্যপ্রাচ্য অর্থাৎ উপসাগরীয় প্রত্যেকটা দেশে মার্কিন স্বার্থ এবং ঘাঁটিতে আক্রমণ করে এবং ওইখানে বিলিয়ন বিলিয়ন ডলারের যে সকল সমরাস্ত্র মজুদ ছিল, বিভিন্ন ধরনের রাডার সিস্টেম, রেডিও সিগন্যাল বা অন্যান্য ওয়্যারফেয়ার যেগুলো মজুদ ছিল প্রত্যেকটা কিন্তু গুড়িয়ে দিয়েছে। ইভেন পঞ্চম নৌবিহারের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত সেই সদর দপ্তর কিন্তু তছনছ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ২৭টা ঘাঁটি রয়েছে, আমেরিকার ২৭টা ঘাঁটির মধ্যে একটা ঘাঁটিও অক্ষত নেই। ইভেন ওইখান থেকে ফাইটার জেট মানে উঠানামা করার মতো অবস্থাও নেই। এবং ফাইটার জেট সবগুলোই মূলত সাইপ্রাসের দিকে তারা সরিয়ে দিয়েছে। আব্রাহাম লিঙ্কন, যেটা আমেরিকার গর্ব, এবং এটা নিয়ে এসে ইরানকে হুমকি ধামকি দিচ্ছিল। সেই ফাইটার জেটবাহী যে রণতরী, সেই রণতরীও কিন্তু তারা ভারত মহাসাগরে সরিয়ে নিয়েছে। তার মানে এই যুদ্ধে আমেরিকা প্রথমেই ভীত সন্তুষ্ট হয়েছিল এবং ইরানের অব্যাহত আক্রমণ ঠেকানোর পূর্ব প্রস্তুতি ওইভাবে তাদের ছিল না, যে কারণে হঠাৎ আক্রমণের ফলে তারা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমেরিকা বা ইসরায়েল কখনো কল্পনাও করতে পারেনি যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে খুন করার পরে অথবা তাদের উচ্চপদস্থ ৪০ জন কর্মকর্তা কর্মচারীকে হত্যা করার পরে ইরান এইভাবে ঘুরে দাঁড়াবে। এই বিষয়টা
তারা কখনো চিন্তাও করতে পারেনি। এবং এই রেভলিউশনারি গার্ড কতটা শক্তিশালী হয়ে গেছে এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে, সেটা এই মুহূর্তে বুঝতে পারছে। কারণ হচ্ছে দেখেন, মধ্যপ্রাচ্যের এমন কোনো কর্নার নাই, সৌদি আরব, কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত, প্রত্যেকটা দেশে কিন্তু একযোগে হামলা চালিয়ে যাচ্ছে এবং এটা আজকে 7-8 দিন হয়ে গেল, ওই হামলাটা অব্যাহত রয়েছে। ইভেন মার্কিন, বিশেষ করে যেখানে যেখানে মার্কিন স্বার্থ জড়িত রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের হোটেল বিনিয়োগ রয়েছে মার্কিনীদের, অন্য অন্য যে বিষয়গুলো রয়েছে, যেমন তাদের দূতাবাস রয়েছে দুবাইতে, ধ্বংস করে দিয়েছে, রিয়াদে সেটাও ধ্বংস করে দিয়েছে। এখন তারা ওমানের দিকে নজর দিচ্ছে, কাতারে অবস্থিত দূতাবাসে হামলা চালিয়েছে। তার মানে হচ্ছে এই মধ্যে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো মার্কিনই নিরাপদ না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা, তাদের ফরেন মিনিস্ট্রি একটা স্টেটমেন্ট দিয়েছে যে যেভাবে পারো ভাই ওখান থেকে ভাগিয়ে আসো, তোমাদেরকে আমরা কোনোভাবেই রিসিভ করে ওইখান থেকে নিয়ে আসতে পারবো না, আমাদের ফাইটার জেট দেখলেই তারা শেষ করে দেবে। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা চার্টার্ড ফাইটার জেট নিরাপদ কিছু জায়গা থেকে তারা নিয়ে এসেছে। এই এই যুদ্ধটা শুধুমাত্র যে মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ রয়েছে সেটা না। এই মুহূর্তে ইরান কিন্তু তুরস্কের দিকেও আক্রমণ করতেছে, কারণ তুরস্কে বড় ধরনের একটা ঘাঁটি রয়েছে, যেখানে তুরস্কের মানুষের প্রতিবাদ ব্যাপকভাবে জানানোর পরে তুরস্ক সরকার চুক্তির ফলে বাধ্য হচ্ছে এই মানে ঘাঁটিটা রেখে দিতে। শুধু সেটাই নয়, এই মুহূর্তে আজারবাইজানের তীব্র আক্রমণ চালাচ্ছে ইরান। তার কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছি 12 দিনের যুদ্ধে আজারবাইজানের ভূমি ব্যবহার করে এবং মানে বিমানবন্দর ব্যবহার করে ইরানের কাছে ইরানের উপর আক্রমণ করা হয়েছে। কারণ ওই মুহূর্তে ইসরায়েলের সক্ষমতা ছিল না যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসে কোনো ধরনের ফুয়েল ট্যাঙ্কার না ব্যবহার করে ইরানে আক্রমণ করে সেই ফাইটার জেট চলে যাবে, সেটা ছিল না। যে কারণে তারা এই অঞ্চলে সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের আজারবাইজান, যদিও সেটা মুসলিম দেশ, সেই আজারবাইজানের ভূমি ব্যবহার করে ইরানের উপর আক্রমণ করে। ইরান এরপরেই কিন্তু যখন এটা গোয়েন্দা তথ্য আসলো তখন কিন্তু তারা হুমকি দিয়েছিল আজারবাইজানকে। সেম কাহিনী আবারও এই যুদ্ধে করতেছে, যার ফলশ্রুতিতে ড্রোন হামলা এবং মিসাইল হামলা চালিয়েছে আজারবাইজানকে। যদি আজারবাইজানের প্রেসিডেন্ট হুমকি দিয়েছে যে ভাই অবশ্যই কিন্তু ইরানকে ক্ষমা চাইতে হবে, কিন্তু ইরান এখানে কোনো ধরনের কর্ণপাত করেনি, করবে বলে মনে হচ্ছে না। কারণ আরও কত বড় বড় হ্যাডামালা দেশকে তারা উড়িয়ে দিচ্ছে, আর এখানে তো আজারবাইজান। তো আমরা সবকিছু মিলিয়ে বলতে পারি যে এই যুদ্ধটা হয়তো বা ইরান হেরে যেতে পারে, কিন্তু পৃথিবীতে একটা নাম থাকবে যার নাম ইরান, যারা কখনো হারার আগে শেষ অস্ত্র দিয়ে এবং শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা লড়ে গেছে। এটা হচ্ছে মুসলিমদের ইতিহাস। সেই মুসলিমদের ইতিহাস এই মুহূর্তে ধারণ করছে আমাদের ইরানি ভাই বোনেরা। তাদের জন্য শুভকামনা। লাস্ট হচ্ছে ভারত উপমহাসাগর থেকে যাওয়ার সময় একটা ইরানি যুদ্ধজাহাজ আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়ে টর্পেডোর আঘাতে, সাবমেরিনের আঘাতে প্রায় 123 জনের মতো নাবিক মারা গিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং ভারতের ষড়যন্ত্রে যে আমেরিকা এই তথ্য নিয়ে এই জাহাজটাকে ডুবিয়ে দিল, এটা অমানবিক। কারণ হচ্ছে এই জাহাজটি কখনো, যদিও যুদ্ধ জাহাজ, কিন্তু জাহাজটি কোনো ধরনের যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু তারপরও ষড়যন্ত্রমূলকভাবে আমেরিকা অমানবিকভাবে এই জাহাজটাকে টার্গেট করে এবং তাকে ডুবিয়ে দেয়। তো আমরা আশা করবো এই ইরান শেষ পর্যন্ত লড়ে যাবে, শেষ রক্তবিন্দু লড়ে যাবে এবং মুসলিমদের যে ঐতিহ্য সেটাকে সমুন্নত রাখবে। শুভকামনা ইরান।